আচ্ছা, আপনারা কি ভূতে বিশ্বাস করেন? আমি কিন্তু করতাম না। কিন্তু সেই ঘটনার পর থেকে ভূতকে কি করে অবিশ্বাস করি বলুন তো? চলুন তবে শুরু থেকে শুরু করা যাক। সেইবার সামার ভ্যাকেশনে হোস্টেল থেকে 1 মাসের ছুটি পেয়ে বাড়ি ফিরেই শ্রেয়ার ঘুরতে যাবার বায়না শুরু হলো। শ্রেয়া আমার ছোটবেলার বন্ধু। স্কুল লাইফটা একসাথেই করেছিলাম আমরা। শ্রেয়ার ছোট থেকেই ঘুরতে যাবার খুব শখ। ওর ঘুরতে যাবার বায়না শুরু হলে ওর হাত থেকে নিস্তার পাওয়া দুষ্কর। আমি বাড়ি ফিরতেই সে বলল, কি রে আবি, সামার ভ্যাকেশনে তো অনেক দিনের ছুটি পাওয়া গেল। তুই কি প্ল্যান? কি প্ল্যান আবার? হোস্টেল খুললেই সেমিস্টার শুরু, আর অনেক অ্যাসাইনমেন্টসও কমপ্লিট করতে হবে রে। ওইগুলোই করব। আবির, তুই না বুঝলি দিন দিন বহুত বোরিং হয়ে যাচ্ছিস। তুই কাজ করে যাক না। চ, তুই আর আমি সামনে কোথাও থেকে একটা আউটিং করে আসি। এমনি যা গরম পড়েছে, কোনো ঠান্ডা জায়গায় যাব, গিয়ে খাবো দাবো ঘুরবো। দারুণ হবে কিন্তু ব্যাপারটা, কি বলিস? হ্যাঁ, আইডিয়াটা কিন্তু খারাপ না, কিন্তু যাবিটা কোথায়? আরে দাঁড়া দাঁড়া, আমি রিলসে একটা হেভি জায়গা দেখেছি। ভিডিওটা সেভ করে রেখেছিলাম, তোকে দেখাচ্ছি, দাঁড়া। এই নে দেখ দেখ, মোহরকুঞ্জের সাইডে একটা হেভি টুরিস্ট স্পট আছে। খুব সুন্দর জায়গা রে। ওখানে বড় একটা নদী আছে, আর ওখানে তুই টেন্ট অথবা ছোট কটেজ করেও থাকতে পারবি। গুগলে দেখ একবার পিক্স গুলো, হেভি, তোরও পছন্দ হবে। হুম, জায়গাটা কিন্তু মন্দ নয়, আর বেশ নিরিবিলি। শহরের হট্টগোল থেকে কয়েকদিনের জন্য মুক্তি পাওয়া যাবে। তাহলে আর শুভ কাজে দেরি করা ঠিক হবে না বল? পরশুদিনই বেরিয়ে পড়বো, 2 দিন থেকে ফিরে আসবো। কি বলিস? ব্যাস, তাহলে তো আর কথাই নেই। তাহলে আমরা মোহরকুঞ্জে ঘুরতে যাচ্ছি পরশু দিনই, ইয়েস। কথা মতো সব জোগাড়যন্ত্র করে আমরা 2 দিন পর বেরিয়ে পড়লাম মোহরকুঞ্জের উদ্দেশ্যে। বাস থেকে নেমে ট্যুরিস্ট স্পটটা পায়ে হেঁটে ওই 15 মিনিটের মতন রাস্তা। তবে জায়গাটা বেশ ভালো। বড় একটা নদী আছে, চারিধারে গাছপালা এবং ফুরফুরে হাওয়া। খুবই একটা মনোরম পরিবেশ যেন। ও, যাই বল আবির, জায়গাটা কিন্তু আমার দারুণ লেগেছে। পারলে এখানেই থেকে যেতাম আমি সারা জীবন। সেদিনটা আমরা আশেপাশে ভালো করে ঘুরে দেখে নিলাম। আর অনেকটা জার্নি করে আসার জন্যে শরীরটাও খুব টায়ার্ড হয়ে গেছিল। রাতের বেলা তাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে কটেজে গিয়ে শুয়ে পড়লাম। ঠিক করলাম কাল সকালে জলদি উঠে বাকি জায়গাগুলো দেখা যাবে। শরীর ক্লান্ত হওয়ায় ঘুমটাও তাড়াতাড়ি এসে গেল। কিন্তু হঠাৎ একটু পরেই ঘুমটা আমার ভেঙে গেল। রাত তখন গভীর, চারিদিক একদম নিস্তব্ধ। আচমকা আমার কানে এক আওয়াজ ভেসে এলো, খুব ধীরে, চাপা স্বরে, ঠিক যেন কোনো মহিলা খানিক দূরে বসে কাঁদছে। আওয়াজটা একটু অস্পষ্ট হলেও আওয়াজটা যে আমাদের কটেজের বাইরে থেকেই আসছে সেটা আমি ভালোই আন্দাজ করতে পারছি। শ্রেয়া আর আমার রুম পাশাপাশি, তাহলে কি ওর রুম থেকেই আওয়াজটা আসছে? আমি বেরিয়ে দেখলাম, কই, না তো, ওর রুম তো লক। জানলা থেকে দেখতে পেলাম ও বেঘুরে ঘুমোচ্ছে। আমি কটেজের ব্যালকনির আশপাশটা ভালো করে দেখলাম, কিন্তু কিছুই চোখে পড়লো না। তবে হঠাৎ আমার চোখ গেল কটেজের বাইরে একটু দূরে একটি অল্প বয়সী মহিলা একটা গাছের নিচে হাঁটু গেড়ে বসে কাঁদছে। এদিকে বাইরেটা এত অন্ধকার হয়ে আছে যে ভালো করে ওনার মুখটা বোঝাই যাচ্ছিল না। আমি পকেট থেকে তাড়াতাড়ি করে ফোনটা বের করে ফোনের টর্চটা চালিয়ে যেই না দেখতে যাব, দেখলাম কালো ছায়া যেন আমার সামনে থেকে সরে গেল। আমি আমি চেঁচিয়ে উঠলাম, কে, কে ওখানে? কিন্তু কাউকে আর দেখতে পেলাম না। ওই গাছের তলায় বসে থাকা মহিলাটিও উধাও। আমি তাড়াতাড়ি রুমে ঢুকে গেলাম। সেদিন সারা রাত আমি আর ঘুমাতে পারিনি। ওই একই কথা আমার মাথায় ঘুরে যাচ্ছিল। আমি যা দেখলাম, তা কি আদেও সত্যি? এটা কি সম্ভব?
সকাল হতেই আমি শ্রেয়াকে রাতের ব্যাপারটা সব খুলে বললাম। কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে তো? কাল রাতে নিশ্চয়ই তুই বাজে স্বপ্ন দেখেছিস। আমি জানতাম তোর বিশ্বাস হবে না, কিন্তু বিশ্বাস কর, আমি নিজের চোখে সবটা দেখেছি। কাল সারা রাত আমি এর জন্য ঘুমাতেও পারিনি। হ্যাঁ হ্যাঁ, কাল সারা রাত ঘুমাসনি বলে পেটে গ্যাস হয়ে গেছে, তাই তুই ভুলভাল দেখছিস। আরে ভাই, আমি সত্যি বলছি, আমি মজা করছি না। সত্যি কাল রাত আমি ভূত দেখেছি, বিশ্বাস কর একটু প্লিজ। ঠিক আছে, তাহলে আজকে রাতে আমিও জেগে থাকবো। দেখা যাক আজকে কোনো ভূতকে দেখতে পাওয়া যায় কিনা। পরের দিন রাতে আমরা আর কেউ ঘুমালাম না। আমি আর শ্রেয়া কান খাড়া করে বসে রইলাম রুমের ভিতরে। রাত আরেকটু গভীর হতেই হঠাৎ আমাদের পাশে রাখা ল্যাম্পে আলোটা নিভে গেল, আর একটা পায়ের তোড়ার শব্দ ভেসে আসতে শুরু করলো। এইবার শুধু আমি না, শ্রেয়াও সেই শব্দটা শুনতে পারছে। আমি টেন্টের বাইরে বেরোতে যাব, এরম সময় শ্রেয়া বলে উঠল, আবির, এরকম ভাবে হুট করে বেরোনোটা কি ঠিক হবে? ভয় পাস না তুই, এই অদ্ভুত ঘটনাগুলোর রহস্যটা আমাকে জানতেই হবে। বাইরে বেরিয়ে দেখলাম একটা অর্ধবয়স্ক মহিলা নদীর ধারে দাঁড়িয়ে কাঁদছে। পরনে একটা সাদা গাউনের মতো, হাতে একটা মোমবাতি। আমি আর শ্রেয়া বারবার মহিলাটিকে ডাক দিতে লাগলাম, এই যে শুনছেন, ওখানে কি করছেন আপনি? সরে আসুন অত দূরে যাবেন না, প্লিজ, সরে আসুন please। ওখান থেকে, অত ধারে যাবেন না। আপনি শুনতে পাচ্ছেন? অত প্লিজ অত দূরে ধারে যাবেন না। সরে আসুন প্লিজ। কিন্তু আমাদের এত হাঁক ডাকের পরেও মহিলাটিকে দেখে মনে হলো আমাদের কোনো কথাই যেন তার কানে অবধি পৌঁছাচ্ছেই না। কিন্তু এরপর আমরা যা দেখলাম, তাতে তাতে আমাদের দুজনের গায়ের লোম খাড়া হয়ে গেল। আস্তে আস্তে মহিলাটির রূপ বদলাতে শুরু করলো। সে একটা নর নরকঙ্কালে পরিণত হয়ে গেল। তার হাত থেকে মোমবাতিটা পড়ে গেল, আর সে ঝাঁপ দিল সেই নদীতে। আমরা দুজনে যেন কিছুক্ষণের জন্য সম্মোহিত হয়ে গেলাম, আর আর কোনো দিকে না তাকিয়ে দৌড়ে সেই মহিলাটিকে বাঁচাতে আমরাও ঝাঁপ দিলাম সেই নদীতে। যখন যখন মোহটা ভাঙলো, আমরা দুজন মাঝ নদীতে। সে আবার সে আবার সাঁতার জানে না। আবির, আবির, আবির আমাকে বাঁচা। আবির আমাকে বাঁচা, আমি ডুবে যাচ্ছি। আবির আমাকে বাঁচা। আমারও সারা শরীর যেন অবশ হয়ে আসতে লাগলো, হাত পা নাড়াতে পারছিলাম না। আমিও আর সাঁতার কাটতে পারছিলাম না। আমিও সাহায্যের জন্য ডাক দিলাম, কেউ আছেন? কেউ আছেন? আমাদের বাঁচান প্লিজ, আমাদের সাহায্য করুন, কেউ আছেন? প্লিজ বাঁচান আমাদের। আমাদের এই চিৎকার শুনে আশেপাশে টেন্টের লোক আর কিছু স্থানীয় লোকরাও চলে আসে, আর আমাদের নদী থেকে টেনে বার করে আনে। শ্রেয়াটা ভয়েতে থরথর করে কাঁপছে, আমিও যেন বাক্যহীন হয়ে গেছি। সব লোকেরা আমাদের ঘিরে নানান প্রশ্ন করতে লাগলো, কিন্তু আমি কোনো কিছুরই উত্তর দিতে পারলাম না তখন। পরের দিন সকাল হতেই স্থানীয় লোকেদের আমরা জিজ্ঞাসাবাদ করতে শুরু করলাম। কেউই সেরম কিছু খুলে বলতে চাইছিল না এই ব্যাপারে, কিন্তু ওনাদের অনেক অনুরোধ করার পর আমরা জানতে পারি যেই জায়গাটা এখন একটা ফেমাস টুরিস্ট স্পট, ওখানেই কয়েক বছর আগে একটা খ্রিস্টান ফ্যামিলি বাস করত। তারাই ছিলেন ওই জমির মালিক। তারা সদ্য বিয়ে করে ওই জমিটা কিনে বাড়িটা বানিয়েছিলেন। তারা একে অপরকে খুবই ভালোবাসছেন, তাদের খুব সুখে সংসারে দিন কাটছিল। কিন্তু দুর্ভাগ্যবশত হঠাৎ হাজবেন্ডটা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান, আর হাজবেন্ডটিকে বাড়ির সামনে ওই বড় গাছটির নিচেই কবর দেওয়া হয়। তাদের মধ্যে এতটাই ভালোবাসা ছিল যে হাজবেন্ডটির মৃত্যুর শোকটি তার ওয়াইফ সহ্য করতে পারেনি, তাই সেও একদিন রাতে ওই নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। কিন্তু স্থানীয়রা বলেন তাদের ভালোবাসা আজও জীবিত। তাই জন্যই হয়তো এখনো মাঝে মাঝে ওই মহিলাটিকে ওই গাছের তলায় বসে তার স্বামীর জন্য কাঁদতে দেখা যায়। ধন্যবাদ বন্ধুরা আমাদের পুরো গল্পটা শোনার জন্য। আশা করি আপনাদের গল্পটা ভালো লেগেছে, আর যদি গল্পটা সত্যি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভবিষ্যতে এরকম আরও অনেক ভূতের গল্প শোনার জন্য।
আজ তবে এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।